আজকে আমরা অধ্যায় ৮ পড়ব ভূমিরূপ। আমাদের পৃথিবী কতই না সুন্দর এবং বৈচিত্র্যময়। এর কোনো অঞ্চল উঁচু পাহাড় পর্বত নিয়ে গঠিত। কোথাও রয়েছে বিস্তীর্ণ সমতল ভূমি, ছোট বড় অসংখ্য নদী ও সমুদ্র। আরও রয়েছে ম্যানগ্রোভ, চিরসবুজ বন, নদী বয়ে নিয়ে আসা পলি মাটি দিয়ে গঠিত বদ্বীপ, যেমন আমাদের বাংলাদেশ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের এরূপ নানা ধরনের গঠিত প্রকৃতি জলবায়ু অনুসারে গড়ে ওঠে জনবসতি এবং তাদের জীবনযাপন পদ্ধতি। এখানকার মূল কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশটা বদ্বীপ নিয়ে গঠিত, অর্থাৎ একসময় পলি মাটি দিয়ে এই বাংলাদেশটা গঠিত হয়ে গেছে। এই বাংলাদেশে আমাদের ম্যানগ্রোভ বন আছে, চিরসবুজ আছে, নদী আছে, তারপর অসংখ্য ছোট ছোট বড় নদী আছে, সমুদ্র আছে, কোথাও সমতল, কোথাও উঁচু, কোথাও নিচু, পাহাড় আছে, পর্বত আছে, এগুলো এখানকার আলোচনা। ভূমিরূপ ও ভূমিরূপের বিভিন্ন ধরন। পাশের চিত্রটি লক্ষ্য করি আমরা পৃথিবীর বাহিরে বা ভূপৃষ্ঠের কঠিন শুষ্ক যে আবরণ রয়েছে সেটাই বসবাস করি, অথবা সেখানে বসবাস করি, চাষাবাদ করি, একে আমরা ভূমি বলি। ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের ভূমির আকৃতি ও প্রকৃতি বিভিন্ন রকম। কোনো অঞ্চলের সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত, যেমন পাহাড় পর্বত। কোথাও রয়েছে পানি শূন্য শুষ্ক ঊষর মরুভূমি, যেমন আফ্রিকা সারা মরুভূমি। আবার পৃথিবীর মেরু অঞ্চলে সারা বছর বরফে ঢাকা থাকে। সমতলের ও বিভিন্ন ধরনের ভূমিরূপ রয়েছে। বিভিন্ন পৃথিবীর পৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের ভূমি এই যে বৈচিত্র্যময় গঠনগত আকৃতি বা রূপ, হ্যাঁ, একেই বলা বলা হয় ভূমিরূপ। এখানকার যে মূল কথাটা বলা হয়েছে, যে আমরা চিত্রটা দেখেছি, একটা মানুষ ওই পৃথিবীর দাঁড়িয়ে আছে, যার উপর দাঁড়িয়ে আছে এটাকে বলা হয় পৃথিবীর পৃষ্ঠ। এই পৃথিবীর পৃষ্ঠতে দেখা যায় সমুদ্র পৃষ্ঠ থেকে অনেকগুলো উঁচু পাহাড় আছে, আবার নিচু পাহাড় আছে। এই পৃথিবীতে কোথাও আছে মরুভূমি, কোথাও আছে বরফ এলাকা, হ্যাঁ, এবং বলছে যে বরফ এলাকা আছে হচ্ছে আহ আটলান্টিক মহাসাগরে, আপনার যেখানে মরুভূমি আছে, আফ্রিকা সারা মরুভূমি, আফ্রিকার দেশের নাম। এখানে মূল কথা হচ্ছে এইটা যে সমুদ্রপৃষ্ঠ হতে পৃথিবীর এ, যে আমরা স্থলভাগে কোথাও উঁচু, কোথাও পাহাড়, কোথাও পর্বত, কোথাও বরফ, কোথাও মরুভূমি, এগুলো আছে। এই যে একটা পরিবর্তন হচ্ছে, পর্বত পাহাড় এগুলো, এটাকে বলা হয় ভূমিরূপ, অর্থাৎ ভূমির পরিবর্তন। ভূমিরূপের ধরনগুলো কি কি? ভূমিরূপের বিভিন্ন ধরন হতে পারে। নিচে আমরা জেলার নাম লিখবো, এই জেলাতে ভূমির বৈশিষ্ট্য কি। এই জেলাতে দেখা আছে কিছু কিছু জেলা আছে যে একটা হয়তো পলি মাটি দিয়ে গঠিত কিছু অঞ্চল, কিছু অঞ্চল হলো এঁটেল মাটি দিয়ে, কিছু অঞ্চল আহ হয়তো অন্য কোনো মাটি দিয়ে, পলি মাটি দিয়ে বা এঁটেল মাটি দিয়ে বা এঁটেল কাদা মাটি দিয়ে গঠিত, সেগুলো বলতে। তোমাদের কোন ডিস্ট্রিক্টে কি মাটি দিয়ে গঠিত সেটা তোমরা বলবা। সারসংক্ষেপ: পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভূমিরূপ ও গঠন ভিন্ন ভিন্ন হয়। বাংলাদেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে ভূমির গঠনেরও বৈচিত্র্য দেখা যায়। এই এক লাইনের বক্তব্য হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যায় যে ভূমিরূপটা ও গঠন ভিন্ন ভিন্ন হয়। বাংলাদেশেও আছে কিছু এলাকায় পলি এলাকা, কিছু এলাকা আহ বালু এলাকা, কিছু এলাকা এঁটেল এলাকা, কিছু এলাকা কাদাময় এলাকা, যেমন সমুদ্র, এদিকে উত্তরবঙ্গের সমতল ভূমি, এগুলোর কথা বলছে। ভূমিরূপের বিভিন্ন ধরন সম্পর্কে আরো কিছু জানি। পৃথিবীর পৃষ্ঠ বা পৃথিবীর স্থলভাগের ভূমিরূপকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, অর্থাৎ পাহাড় পর্বত তো এক, দুই হচ্ছে মালভূমি, তিন হচ্ছে সমভূমি। পৃথিবীর পৃষ্ঠে, অর্থাৎ আমরা যেখানে বাস করি, বসবাস করি, ঘর বাড়ি করি, পৃথিবীর পৃষ্ঠ, এখানে এই পৃষ্ঠকে তিন ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে পাহাড় পর্বত, একটা মালভূমি, একটা হলো সমভূমি। পাহাড় পর্বত আমরা বুঝি উঁচু উঁচু পাহাড়, এগুলো পাহাড়। আর পর্বত হচ্ছে পাহাড় হচ্ছে আরো উঁচু কিন্তু খুব খাড়া, দেওয়ালের মতো খাড়া, এগুলো পর্বত। আর মালভূমি হচ্ছে পর্বতের মতোই, কিন্তু পাহাড়ের মতোই, কিন্তু উপরে সমতল সমান, উপরে কি ধান বা অনেক কিছু চাষ করা যায় এইরকম। আর সমভূমি হচ্ছে আমরা বাংলাদেশটা যেখানে সমভূমি, যেখানে ধান লাগা যায়,
বিভিন্ন চারা লাগা যায়, বিভিন্ন আলু লাগা যায়। এগুলো হচ্ছে সমভূমি। সমভূমিতে আমরা কি করি? ধান ধান, বিভিন্ন আবাদ, গম আবাদ করি। আমরা চিত্রে দেখতেছি এটা হচ্ছে পাহাড়ি এলাকা। পাহাড়ি এলাকায় দেখেন এখানে গাছ হবে, সবুজ ঘাস হবে, এগুলো পাহাড়ি এলাকা। আর পর্বত এলাকায় এটা একদম ঢালু, ঢালু এবং পাহাড়ের চেয়ে অনেক উঁচু এবং সোজা ঢালু। এটা কিন্তু ঢালু না, একদম সোজা খাড়া থাকে। আর এটা কিন্তু ঢালু। আর এই পর্বত আমাদের বাংলাদেশে নাই, এটা হিমালয় এদিকে আছে। আর পাহাড় আমাদের বাংলাদেশে আছে। এখানে পাহাড়ে গাছ গাছ দেখতে পাবো। তারপর পাহাড়ে জুম চাষ করা যায়, এগুলো চাষ করা যায়। পাহাড় এবং পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত। পাহাড়গুলো পর্বতের তুলনায় কিছুটা কম উঁচু। বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, কুমিল্লায় পাহাড় রয়েছে। তাছাড়া বাংলাদেশের বগুড়া, দিনাজপুর, রাজশাহী, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহেও পাহাড় দেখা যায়। পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক বেশি উঁচুতে অবস্থিত, খাড়া ঢাল বিশিষ্ট এবং বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়। পর্বতের উচ্চতা সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০ মিটার বা তার বেশি হয়, যেমন আমাদের অতি পরিচিত হিমালয় পর্বতমালা। এখানকার যে বৈশিষ্ট্য বোঝা যাচ্ছে যে পাহাড় আর পর্বত তো এই দুটা জিনিস এক না। পাহাড় হচ্ছে উঁচু কিন্তু ঢালু থাকবে, আর পর্বত হচ্ছে একদম উঁচু কিন্তু ঢালু থাকবে না, একদম ঢাল বিশিষ্ট খাড়া। আর সমুদ্রপৃষ্ঠ থেকে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়, আর সমুদ্রপৃষ্ঠ থেকে পর্বতের উচ্চতা নির্ণয় করা যায়। এখন পর্বতের উচ্চতা কিভাবে নির্ণয় করব? যেটা ৬০০ মিটারের বেশি সেটাকে আমরা পর্বত হিসাবে মেপে নিব। ৬০০ মিটারের নিচে হওয়া যাবে না। যেমন এখানে উদাহরণ দিচ্ছে আমাদের অতি পরিচিত হিমালয় পর্বত। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে একদম উঁচু, ৬০০ মিটারের বেশি হতে হবে, কম হওয়া যাবে না। এখানে সমুদ্রপৃষ্ঠ বলতে কি বোঝাচ্ছে? সমুদ্রপৃষ্ঠ বলতে বোঝাচ্ছে সমুদ্র যে পৃষ্ঠে যে পানিটা থাকে সেই পানি থেকে একদম উপরে উচ্চতা বোঝাচ্ছে। এই সমুদ্র পৃষ্ঠ বলতে এই না যে পানির নিচ থেকে মাপা হচ্ছে, তাই না? পানির নিচ থেকে যদি মাপা হয় তার গভীরতা মাপা হয়। আর সমুদ্র পৃষ্ঠ বলতে সমুদ্রের উপর যেখান থেকে পানি আছে, ভেসে আছে পানিটা মাটির সাথে ওখান থেকে উচ্চতা মাপা হয়। এই কারণে এটাকে বলা হয় সমুদ্র পৃষ্ঠ। এখানকার মূল কথা হচ্ছে যে পাহাড় আর পর্বতের মধ্যে পার্থক্য বোঝানো হচ্ছে। আমরা বললাম পাহাড় হচ্ছে ঢালু উঁচু, পর্বত হচ্ছে সবচেয়ে উঁচু এবং ৬০০ মিটারের বেশি হতে হবে। আর পাহাড়গুলো আমাদের বাংলাদেশে আছে সিলেট, চট্টগ্রাম, দক্ষিণবঙ্গে আছে। মানে উত্তরবঙ্গে আছে সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কুমিল্লা পাহাড় আছে। আর আরো কিছু পাহাড় আছে যেগুলো খুব ছোট, এদের চেয়েও বগুড়া, দিনাজপুর, রাজশাহী, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ পাহাড় দেখা যায়। আর আর যেটা ৬০০ মিটারের বেশি পর্বত সেটা হচ্ছে আমাদের দেশে নাই, সেটা হচ্ছে হিমালয় পর্বতমালা দেখা যায়। এখানে মালভূমি যে চিত্রটা দেখা গেল, আমি যে বললাম যে মালভূমি দেখেন এখানে টেবিলের মতো। এই দুই সাইডে ঢালু কিন্তু উপরে টেবিলের মতো। এখানে অনেক কিছু কিন্তু চাষ করা যাবে, আবার বসে থাকা যাবে টেবিলের মতো। এই মালভূমি হচ্ছে পাহাড়ের মতোই, কিন্তু পাহাড়ের কিন্তু উঁচু থাকবে, কিন্তু এটাও উঁচু থাকবে কিন্তু ঢালু থাকবে, এর আশেপাশে গাছ থাকবে, আবাদ করা যাবে। কিন্তু মালভূমি আবার কি উপরের দিকে এরকম সমতল থাকে, এরকম সমতল থাকবে এখানে বসে থাকার মতো। কিন্তু পাহাড়ে বসে থাকা যায় না, পাহাড়ে কিন্তু এইরকম সমতল নাই। কিন্তু পর্বত কিন্তু খুবই খাড়া। যাই হোক, মালভূমি সাধারণত পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু হয়। মালভূমি ঢালু হয়ে নিচের দিকে যায়, তবে এর উপরের দিকে প্রায় সমতল কিংবা কিছুটা ঢেউ খেলানো হয়, অনেকটা টেবিলের মতো দেখতে হয় বলে একে টেবিল ল্যান্ডও বলা হয়। এশিয়া মহাদেশের অবস্থিত তিব্বতের মালভূমি পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি। মালভূমির আশেপাশে বিস্তীর্ণ সমভূমি থাকে। সমভূমিতে পশুপালন ও ফুল ফল ইত্যাদি চাষ করে এখানকার আদিবাসীরা জীবন ধারণ করে। এখানকার যে মূল বক্তব্য হচ্ছে এই ঢালু যে মালভূমি আছে এই মালভূমির এখানে পশু পাখি করা যায়, ধান আবাদ করা যায়। কিন্তু এটা পাহাড়ের মতো নয়। পাহাড়ে এরকম সমতল ভূমি থাকে না, কিন্তু মালভূমির সমতল ভূমি থাকে। এর কিনারা সাইড দিয়ে। সেটাই কথা বলছি। এখানে মূল বলা হচ্ছে যে এটা ঢেউয়ের মতো। এই যে এখানে বিভিন্ন ঢেউয়ের মতো দেখা যাচ্ছে। এই যে ঢেউয়ের মতো দেখা যায় এবং টেবিলের মতো। আর এটা আমাদের মহাদেশে
তিব্বতের মালভূমি সবচেয়ে উঁচু মালভূমি আমাদের এশিয়া মহাদেশে। তিব্বতের মালভূমি সবচেয়ে বেশি মালভূমি। আর এই মালভূমির আশেপাশে ঘরবাড়ি বা বিভিন্ন আবাদি, ফুল-টুল, পশুপালন ইত্যাদি করা যায় এবং এখানকার আদিবাসীরা জীবন ধারণ করে। এদের জীবন নির্বাহী করে। সমত সমভূমি। সমভূমি বলতে যেটা আমরা বাংলাদেশটা পুরাটাই সমভূমি। যেমন এইরকম ধান চাষ করা যায়, ঘরবাড়ি করা যায়, এরকম গাছ আছে, এগুলো হচ্ছে সমভূমি। সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য কিছু উপরে অবস্থিত। সমতল ভূমি নিয়ে বিস্তীর্ণ সমভূমি অঞ্চল গঠিত হয়। সমভূমি খাড়া বা ঢালু নয়। সমভূমি খাড়া বা ঢালু নয়। বাংলাদেশের অধিকাংশ অঞ্চলই সমতল ভূমি নিয়ে গঠিত সমভূমি। কৃষিকাজের উপযোগী জমি। জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সামগ্রী সমতল ভূমিতে অনেক সহজলভ্য। নদী বয়ে আনা পলি মাটি দিয়ে গঠিত বলে এ অঞ্চলের মাটি উর্বর হয়। এর জন্য বিভিন্ন প্রকার ফসল ফলে, যেমন ধান, গম, পাট, আলু সহ নানান শাকসবজি, ফলমূল ও অন্যান্য প্রয়োজনীয় ফসলের উৎপাদন বেশি হয়। কৃষিকাজে সমভূমি অঞ্চলের মানুষের প্রধান জীবিকা, অর্থাৎ কৃষিকাজটাই হচ্ছে সমভূমি অঞ্চলের মানুষের প্রধান জীবিকা। তাছাড়া মাছ শিকার, গরু, ছাগল ও অন্যান্য পশুপালন পশুপালন করেও সমভূমির অনেক মানুষ জীবিকা নির্বাহ করে। এভাবে জীবন ধারণের অনুকূল পরিবেশ থাকায় পৃথিবীর অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করতে পছন্দ করে। এই জন্য মানুষের জীবনে সমভূমির প্রভাব অপরিসীম। এখানে বলতেছে যে সমভূমিটা বলতেছে যে পাহাড় পর্বত যেই রকম সেই রকম নয়, এটা একটু ভিন্ন। এটা পুরাটাই সমভূমি, মানে সমতলের মতো। এখানে ধান, গম, পাট, আলু, বিভিন্ন শাক সবজি চাষবাস করা হয়। কৃষকেরা এই চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করে এবং পৃথিবীর অধিকাংশ অঞ্চলই সমভূমি। এই সমভূমির কারণে সেখানে বিভিন্ন ধরনের আবাদ করা হয়, সেখানে বিভিন্ন ধরনের ঘর বাড়ি নির্মাণ করা হয় এবং আমরা এই সমভূমিতেই পৃথিবীর অধিকাংশ লোক আমরা বসবাস করে থাকি। আর এই সমভূমিতে অনেক নদী আছে, ছোট বড় নদী আছে। এই নদী থেকে অনেক পলি মাটি জমে এই এই সমভূমি মাটিকে উর্বর করে। এই কারণে এখানে প্রচুর ফসল ফলানো যায়। শুধুমাত্র স্থলভাগ নয়, মহাসাগরগুলিও বিভিন্ন প্রকার ভূমিরূপে রয়েছে। এগুলো হলো মহীসোপান, মহীঢাল, সমুদ্র, গভীর সমুদ্রের সমভূমি এবং গভীর সমুদ্র খাত। মহাসাগরের তলদেশে পাহাড়, পর্বত, সমভূমি, এমনকি গভীর গিরিখাতও রয়েছে। এই যে চিত্র আমরা দেখতেছি যে মালভূমি, এগুলো কিন্তু পানির নিচে। পানির নিচেও এরকম মালভূমি থাকে টেবিলের মতো, এখানে সমতল। আবার পাহাড়, পানির নিচে এরকম পর্বত থাকে, এইরকম পর্বত থাকে। আবার পানির নিচে এইরকম পাহাড় থাকে এবং এইরকম কি সমভূমি থাকে, যেখানে আমরা আবাদ করি, সমভূমি থাকে, এটা সমুদ্র। তার মানে এখানে যেটা বোঝা গেল যে শুধু স্থলে ভাগ, অর্থাৎ পৃথিবীর উপরই, মাটির উপরই পাহাড় পর্বত থাকে না, মালভূমি থাকে না। পানির নিচেও মালভূমি থাকে। এই যে মাটির নিচে মালভূমি, মাটির নিচে পর্বত, মাটির নিচে পাহাড় এবং মাটির নিচে সমভূমি থাকে। এখানকার সেই কথা বলছে। এই সমভূমিগুলো কোথায় থাকে? এইগুলো দেখা যায় বিশেষ করে মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রে সমভূমি এবং গভীর সমুদ্র খাত। সমুদ্র খাত বলতে কি, এই যে গর্তগুলো বোঝাচ্ছে। যাই হোক, এইরকম জায়গা পৃথিবীর উপরিভাগ আছে, পানির নিচেও আছে। এই যে এগুলো হলো পানির নিচে। আমি উপরটা থেকে আপনার নিচকারটা বুঝে দিলাম। দেখেন সমুদ্রের গভীর খাত, এই যে এগুলোকে, এগুলো খাদ সমুদ্রের গভীর, পানির নিচে। জলভাগ, পানির নিচে। এটা দ্বীপ, পর্বতের মতো। যেমন মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি, এই যে এটা সমভূমি, এখানে সমতল সমভূমি। আর জলভাগ, এই যে এটা দেখা যাচ্ছে, এটা খাত, সমুদ্র খাত বলা হয়, খুবই গভীর। আর এটা হলো শৈলশিলা। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে পৃথিবীর উপরে যেরকম এরকম এরকম পাহাড় পর্বত আছে, পানির নিচেও এরকম পাহাড় পর্বত আছে। মনে মনে ধরবেন যে পৃথিবীর এরকম মালভূমি, পর্বত, পাহাড়, সমভূমি আছে, এই পানির নিচেও সেম ওই রকমই আছে। আর এখানে একটা বেশি আছে খাত, গভীর খাত, এটাকে বলা হয় গভীর সমুদ্র খাত। এখানে একটা বাংলাদেশের মানচিত্র দেখাইছে। মানচিত্রে আমরা দেখছি রংপুর আছে, সিলেট আছে, চট্টগ্রাম আছে, বিভিন্ন।
এই কোনটা সমভূমি কোনগুলো? রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এগুলো সমভূমি। আবার পাহাড় পর্বত আছে, কিছু অংশ আছে ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এই অঞ্চলটা পাহাড়ি এলাকা। আর পর্বত এলাকা আমাদের নাই, পর্বত এলাকা উত্তরবঙ্গের এদিকে আছে হিমালয় পর্বত, সেটা আমাদের বিদেশে দেখানো যায়। ভূমিরূপের পরিবর্তনের কারণ, এখানে প্রশ্ন হচ্ছে ভূমিরূপ। ভূমিরূপ মানে ভূমির যে আকার আকৃতি কেন পরিবর্তন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। আমরা ভূমিরূপের বিভিন্ন ধরনের সম্পর্ক জেনেছি। নানাবিধ কারণে এই ভূমিরূপের পরিবর্তন হতে পারে। এই পরিবর্তন কখনো ধীরে, কখনো আকস্মিক। এই পরিবর্তনে কখনো প্রাকৃতিক, আবার কখনো মানব সৃষ্ট কারণে ঘটে। এই কারণে কখনো কখনো ভূমিরূপের ব্যাপক পরিবর্তন ঘটে। এখানে বলতেছে যে যে ভূমিরূপে যে পরিবর্তন হচ্ছে, ভূমিটা পরিবর্তনটা হচ্ছে, নদী খাল হচ্ছে, খাল নদী হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? এখানে মানব সৃষ্টির কারণে সবচেয়ে বেশি হয়। আর প্রাকৃতিক নিয়মে যেটা আল্লাহ সৃষ্টিভাবে আস্তে আস্তে, ওটা ভূমিরূপটার পরিবর্তনটা খুব কম হয়। আর ভূমিরূপ বেশি হয় মানব সৃষ্টির কারণে। হ্যাঁ, এটা সম্পর্কে এখানে আলোচনা করবো আমরা, নিচে সেটা বলা আছে। এখানে বলছে ভূমিরূপের পরিবর্তনের কারণগুলো কি কি? ভূমিরূপের পরিবর্তনের কারণগুলো চিহ্নিত করি। এখানে যে একটা চিত্র দেওয়া আছে, নদী ভাঙ্গন। নদী কি কারণে ভাঙে? ভূমি নদীতে হারিয়ে যায়। নদী ভাঙার পরে জমা জমি নদীতে হারিয়ে যায়, এবং এটা কৃষি কৃষি কারণে হয়, এটা প্রাকৃতিক কারণে হয়ে গেছে। নদীর ঢেউ বা বিভিন্ন জলোচ্ছ্বাস বন্যার কারণে হয়ে যায়। এরকম কয়েকটা আছে, এরকম করে করতে হবে। যেমন এখানে সারসংক্ষেপ দেওয়া আছে, নদী ভাঙ্গন, ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত ইত্যাদি প্রাকৃতিক কারণে ভূমিরূপের পরিবর্তন হয়। বাঁধ নির্মাণ, বন ধ্বংস, পাহাড় কাটা, শিল্পায়ন ও নগরায়ন ইত্যাদি মানব সৃষ্টির কারণে ভূমিরূপের পরিবর্তন হয়। তাহলে ভূমি যে এখানকার মূল কথা হচ্ছে, ভূমিরূপের যে পরিবর্তনটা হচ্ছে দুইটা কারণে দেখা যাচ্ছে। একটা হচ্ছে আহ প্রাকৃতিক কারণে, আর একটা হচ্ছে মানুষের কারণে। প্রাকৃতিক কারণে কোনটা কোনটা? যেমন নদী ভাঙ্গন, ভূমিকম্প হচ্ছে, আগ্নেয়গিরি অগ্নুৎপাত হচ্ছে, এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণে। আর মানুষের কারণে হচ্ছে বাঁধ নির্মাণ বা বন ধ্বংস করে দিচ্ছে, পাহাড় কাটা হচ্ছে, শিল্পায়ন, নগরায়ন, কলকারখানা ইত্যাদি মানব সৃষ্টির কারণে বা মানুষের কারণে ভূমিরূপের পরিবর্তন হয়। আমরা ভূমির পরিবর্তনের কারণ সম্পর্কে আরো কিছু জানবো। প্রাকৃতিক কারণে কি কি ভূমিরূপের পরিবর্তন হয় সেটা জানবো। ভূমিরূপ পরিবর্তনের প্রাকৃতিক কারণগুলির মধ্যে ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত, সমুদ্রপৃষ্ঠ হিমবাহ, বায়ুপ্রবাহ, বন্যা ও ভূমিধস অন্যতম। প্রাকৃতিক পরিবর্তনের প্রক্রিয়ায় সাধারণত অত্যন্ত দীর্ঘ সময় ও ধীর গতিতে এই এই ভূমি রূপটার পরিবর্তন হয়। এখানে যে বলা হয়েছে যে প্রাকৃতিক কারণে আহ, ভূমির যে পরিবর্তন হয়, ভূমির যে পরিবর্তন, এটা হলো খুব ধীরে ধীরে প্রক্রিয়া হয়, খুব ধীরে হয়, 10 বছর 20 বছর পর পরিবর্তন হয় এই ভূমিকম্প বা আগ্নেয়গিরি বা সমুদ্র হিমবাহ এগুলোর কারণে। আর নদী ভাঙ্গন, আমাদের দেশে বর্ষাকালে বন্যা হলে নদীবাহিত পলি মাটি জমা হতে হতে নতুন ভূমি সৃষ্টি হয়। বাংলাদেশের বিভিন্ন চরাঞ্চল, দ্বীপ এভাবে সৃষ্টি হয়। আবার কখনো কখনো বন্যা বা অতিরিক্ত বৃষ্টির কারণে পানির তীব্র স্রোত, ভূমিধস ও নদী ভাঙ্গন শুরু হয়। এটিও ভূমিরূপ পরিবর্তনের অন্যতম কারণ। এখানে বলেছে যে নদী ভাঙ্গনের কারণে, এই যে নদী ভাঙ্গন হওয়ার কারণে মাটিগুলোর পরিবর্তন হচ্ছে। ভূমি মানে মাটি, মাটির পরিবর্তন হচ্ছে, এখানে সেই কথা বলা হচ্ছে। যে মূল কথাটা হচ্ছে যে বন্যা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এই নদীর ধারগুলো ভেঙে গিয়ে, যে মাটিগুলো ভেঙে গিয়ে আরেক সাইডে গিয়ে ওগুলো উঁচু হয়, উঁচু হয়ে সেখানে চর হয়, সেখানে দ্বীপ সৃষ্টি হয়, সেখানে মানুষ বসবাস করে। এই যে এক জায়গায় ভেঙে গিয়ে আরেক জায়গায় হচ্ছে, এটাকে বলা হয় ভূমিরূপের পরিবর্তন। এবার ভূমিকম্পের কারণে এই যে মাটির কিরকম পরিবর্তন হয়, বা ভূপৃষ্ঠের কিরকম পরিবর্তন হয় বা ভূমির কিরকম পরিবর্তন হয় সেটা বলছে। ভূমিকম্পের কারণে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে থাকে। ভূমিকম্পের দ্রুত ভূমিরূপের পরিবর্তন ঘটাতে পারে। তীব্র ভূমিকম্পের ফলে কোনো অঞ্চলে ভূমিরূপ খুব অল্প বা স্বল্প সময়ের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। 2015 সালে নেপালে এমন একটি ভূমিকম্প সংঘটিত হয়। এই যে এখানে যেটা বলা হচ্ছে যে ভূমিরূপের পরিবর্তনটা
সবচেয়ে অল্প সময়ে এবং খুবই অল্প সময়ে যেটা ঘটে সেটা ভূমিকম্পের মাধ্যমে ঘটে। এ একদম বাড়িঘর সব ভেঙে যায়, পাহাড় পর্বত সব ভেঙে গিয়ে যায় এবং ফাটল ধরে যায় এবং খুব অল্প সময়ে এ কম্পর ফলে ভূমিকম্পের ফলে দ্রুত ভূমিরূপে পরিবর্তন ঘটে। এখানে সে কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির ফলেও ভূমিরূপের পরিবর্তন ঘটে। এখানে সে কথা বলা হয়েছে। আমরা দেখি যে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে তীব্র গরম তরল লাভা নির্গত হয়। এই গলিত লাভা যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলের ভূমি, নদী-নালা, বনভূমি, জনবসতিতে লাভা জমাট বেঁধে ভূমিরূপের দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে। ইন্দোনেশিয়ায় জাভা দ্বীপে 2021 সালে আগ্নেয়গিরির এরূপ অগ্নুৎপাত ঘটনা ঘটে। এখানকার যে মূল কাহিনী বলছে যে এই যে মাটির নিচ থেকে যে আগুন বের হলো, এই বের হওয়াকে বলা হয় আগ্নেয়গিরি। এটাকে বলে আগ্নেয়গিরি আর অগ্নুৎপাত। অর্থাৎ এই অগ্নুৎপাতের ফলে অনেক লাভা বের হয়, গরম লাভা। এইগুলো আস্তে আস্তে এদিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এখান থেকে কি হয়, ভূমির পরিবর্তন ঘটে, মাটির পরিবর্তন ঘটে। আর এটা 2021 সালে ইন্দোনেশিয়ায় এরকম একটা ঘটনা ঘটছিল। বড় একটা অগ্নিপাত শুরু হয়েছিল। আগ্নেয়গিরির যে জ্বালামুখ দিয়ে তীব্র গরম লাভা নির্গত হয়, অর্থাৎ তরলের মতো, পানির মতো। এটা বিভিন্ন অঞ্চলে গলে গিয়ে গিয়ে সেখানে কি হয়, নদী নালা বন সব বন্ধ করে দিয়ে একদম বন্ধ হয়ে সেখানে লাভা আর জমাট বেঁধে এখানে একটা ভূমির তৈরি হয়ে গেছে, অন্য একটা ভূমি। এখানে এখানে সেই কথা বলছে। এখানে হিমবাহ, হিমবাহ মানে বরফ। আমরা মনে করবো হিমবাহ মানেই বরফ। বরফ মানে হিমবাহ। পৃথিবীর যেসব অঞ্চলে বরফে ঢাকা থাকে সেসব অঞ্চল বরফের প্রবাহ ভূমিরূপের পরিবর্তন ঘটায়। এভাবে হিমবাহ সৃষ্টি হয়। যেমন মেরু অঞ্চলে এমন হিমবাহ দেখা যায়, মেরু অঞ্চলের হিমবাহ দ্রুত গলছে। প্রাকৃতিক কারণ ছাড়াও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী। এখানকার মূল কথা হচ্ছে যে বরফ অঞ্চলে, পৃথিবীর যেসব অঞ্চলে বরফে ঢাকা থাকে, একদম বরফ এলাকা, সেই অঞ্চলে বরফের প্রবাহে ভূমিরূপের পরিবর্তন ঘটে। বিভিন্ন রোদ, বিভিন্ন গরমের কারণে, কলকারখানা ধোঁয়ার কারণে ওখানে তাপমাত্রা বেশি হয়। যখনই তাপমাত্রা বেশি হবে তখন আস্তে আস্তে বরফ গলতে থাকবে এবং বরফের পাহাড়গুলো ভেঙে যাবে এবং সেই মেরু অঞ্চলে হিমবাহগুলো দেখা যাবে। সেই মেরু অঞ্চলে হিমবাহগুলো দ্রুত গরমের কারণে কি হচ্ছে, গলে যাচ্ছে। এর ফলে এই বরফের যে ভূমিরূপের পরিবর্তন দেখা যাচ্ছে। এটা বেশি তাপমাত্রার কারণে হয়ে থাকে। আবার ভূমিরূপের পরিবর্তন আরো হয়, সেটা হচ্ছে সুনামির কারণে। এই যে বিশাল বিশাল ঢেউ চলে আসে স্থলভাগের উপর পড়ে এখানকার বাড়িঘর ভেঙে গিয়ে তলিয়ে যাচ্ছে। এই সুনামির কারণেও ভূমিরূপের পরিবর্তন হয়, সেই কথা এখানে বলছে। সুনামি একটি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। সাধারণত সাগরের নিচে ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত ইত্যাদির কারণে সাগরতলের ভূমির স্থানচ্যুতি বা ভাঙন ঘটে, অর্থাৎ ভূমিরূপের পরিবর্তন ঘটে। এর ফলে সাগরের পানি স্বাভাবিক ঢেউয়ের চেয়ে অনেক গুণ বেশি ফুলে ফেঁপে উপকূলীয় এলাকায় উঠে আসে। এতে আকস্মিক ভয়ঙ্কর জলোচ্ছ্বাস ও বন্যার সৃষ্টি হয়। এর প্রভাবে সেই অঞ্চলের ঘরবাড়ি, রাস্তাঘাট, বসত জনবসতি, প্রাকৃতিক পরিবেশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পানিবাহিত বালু, মাটিসহ নানা রকম উপাদান বিপুল পরিমাণে জমা হয়ে সেখানকার স্বাভাবিক পরিবেশের সম্পূর্ণরূপে ধ্বংস হয়। এই সময় ভূপৃষ্ঠের ভূমিরূপেরও পরিবর্তন হতে পারে। এখানকার যেটা মূল বক্তব্য হচ্ছে এই কয় লাইনের, যেটা এই যে সুনামি সমুদ্রের ভিতরে, অর্থাৎ পানির নিচে যখন আগ্নেয়গিরি হয় বা ভূমিকম্প সৃষ্টি হয়, ভূমিকম্প সৃষ্টি হওয়ার পর পানিগুলো একদম খুবই স্পিডে, খুবই জোরে আসে আমাদের স্থলভাগে ঘর বাড়ি যা আছে সব ভেঙে ভেঙে দেয়। এখানকার বালু মাটিগুলো এগুলোর উপর পড়ে যায়, পড়ে গিয়ে এখানকার ভূমিরূপে পরিবর্তন হয়ে যায় এবং এখানকার যে গাছপালা, পশু পাখি, মানুষ সব ধ্বংস হয়ে মারা যায়। মারা গিয়ে এখানকার মাটি পলিগুলো, সমুদ্রের ভিতরে পলিগুলো এখানে জমা হয়। জমা হওয়ার কারণে এখানে কি হয়,
রূপের পরিবর্তন হয়, অর্থাৎ ভূমির রূপের কি পরিবর্তন হয়, কিসের কারণে হলো? সুনামির কারণে হলো। এটার মূল বক্তব্য হচ্ছে এটাই। এবার বলছে মানব সৃষ্টির কারণ। মানুষ এবার তো প্রাকৃতিক নিয়মেই তো হয়ে গেল ওগুলো ভূমির পরিবর্তন, এবং মানুষের দ্বারা কি কি ভূমি পরিবর্তন হচ্ছে সেই কথা। যেমন মানুষ যদি এইভাবে গাছ কাটে তাহলে ভূমির উপর পরিবর্তন হবে, এখানে খরা হবে, এভাবে ভূমির উপর পরিবর্তন হচ্ছে মানুষের কারণে। নানাবিধ প্রাকৃতিক কারণে যেমন ভূমির পরিবর্তন হয়, তেমনি আমাদের অপরিকল্পিত বিভিন্ন কাজের কারণেও ভূমির রূপের পরিবর্তন হয়। কখনো কখনো এমন পরিবর্তন আমাদের জীবনযাপনের উপরও ক্ষতির প্রভাব ফেলে। মানব সৃষ্টির কারণে কখনো কখনো ভূমিরূপে দ্রুত ও আকস্মিক পরিবর্তন ঘটতে পারে। এখানকার যে তিন লাইনের বক্তব্য হচ্ছে, আমরা যদি পরিকল্পিতভাবে কোনো কিছু না করি, অপরিকল্পিতভাবে বিভিন্ন গাছ কাটি, মাটি কেটে ইট তৈরি করি, বিভিন্ন যদি করি তাহলে কি হবে? আমাদের দ্বারা পরিবেশে অনেক কিছু নষ্ট হবে। ভূমির উপরেও আহ ভূমিরও কি পরিবর্তন ঘটবে, এখানে সে কথা বলছে। মানুষের দ্বারাও কিন্তু হঠাৎ বা দ্রুতভাবে আহ ভূমির পরিবর্তন ঘটতে পারে। বনভূমি ধ্বংস, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বাড়িঘর নির্মাণের জন্য গাছপালা, বনভূমি কেটে উজাড় করা হচ্ছে। এর ফলে মাটি ক্ষয় হচ্ছে, বৃষ্টিপাত কমিয়ে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, মাটি শুষ্ক ও অনুর্বর হয়ে উঠছে। এই ৪ লাইনের বক্তব্য হচ্ছে, যখন আমরা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বাড়িঘর নির্মাণ করব, তখন আমাদের কাঠ দরকার, গাছের কাঠের তক্তা দরকার নির্মাণ করার জন্য। তখন আমরা গাছ কেটে এগুলো সব উজাড় করতেছি। একসময় দেখা যাচ্ছে গাছ না থাকার কারণে সেখানে তাপমাত্রা বৃদ্ধি পাবে, বাতাস থাকবে না, সেখানে রোদই থাকবে, গরম হবে, এবং কি হবে? তাপের কারণে মাটির উর্বরতা শক্তিটা হারা যাবে এবং অনবর হবে, অর্থাৎ শক্তি থাকবে না, মাটি শুষ্ক থাকবে, সেখানে উর্বর শক্তি থাকবে না। এই কারণে আমাদের ভূমি বন বনভূমি ধ্বংস করা যাবে না। এতে আমরা কি করবো? ভূমির পরিবর্তন হয়ে যাবে। এটা কার কারণে হচ্ছে? মানুষের কারণে হচ্ছে। পাহাড় ধস, সিলেট, চট্টগ্রাম পাহাড়, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি বনাঞ্চলে পুড়িয়ে জুম চাষ হচ্ছে, বাড়িঘর তৈরি করা হচ্ছে, ফলে ভূমিরূপ নষ্ট হচ্ছে, সামান্য বৃষ্টিপাতের ভূমিধস হচ্ছে। পাহাড় কাটার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। আমাদের দেশে প্রতি বছর পাহাড়ি এলাকায় ভূমিধস ও পাহাড়ি ঢলে ক্ষয়ক্ষতির মূল কারণ পাহাড় ধস। এখানকার যে বক্তব্য, এই পাহাড়ি এলাকায় এই গাছ এগুলো কাটানো হচ্ছে, এবং এখানে সামান্য বৃষ্টি হলে এই পাহাড়গুলো ঢলে পড়ে যাচ্ছে। কি কারণে? গাছপালা থাকতেছে না, তাদের শিকড় থাকতেছে না, এই কারণে। আর বিভিন্ন এই পাহাড়ি কি করতেছে? পাহাড়ি মাটি খুঁড়ে এখানে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে। যখন ঘরবাড়ি তৈরি করা হচ্ছে, পাহাড়ের এক জায়গায় উঁচু, এক জায়গায় নিচু হচ্ছে। তখন বৃষ্টির কারণে উঁচু জায়গা থেকে নিচু জায়গা নিমিষে পাহাড় ঢলে পড়ে মানুষ মারা যায়। এভাবে কি করা যায়? পাহাড়ের ধ্বংস হচ্ছে, এবং এই ধ্বংসটা কে করতেছে? মানুষ করতেছে। নদী ভাঙন নির্মাণ, নদীতে ব্রিজ, কালভার্ট, বাঁধ নির্মাণের ফলে নদীর স্বাভাবিক গতিপথ বদলে যাচ্ছে। এতে কোথাও ভাঙনের সৃষ্টি হচ্ছে, আবার কোথাও চর জেগে উঠছে। এর ফলে ভূমিরূপের আমূল পরিবর্তন ঘটছে। যেমন ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশি নদীগুলো নাব্যতা হারিয়েছে। এখানকার মূল কাহিনী হচ্ছে, যখন এখানে ফারাক্কা বাঁধ বা কোনো বাঁধ নির্মাণ করার পরে এই পাশে কি হচ্ছে? বন্যার সৃষ্টি হচ্ছে, পানি জমে থাকতেছে। এই পানিটা কি করে? নদী আরেক সাইড দিয়ে পানিগুলো যাওয়ার চেষ্টা করে। যখনই যাওয়ার চেষ্টা করে তখন ভূমিরূপের একটা পরিবর্তন ঘটে। এটা এই যে তাহলে বাঁধ নির্মাণের কারণেও কি হচ্ছে? বাংলাদেশি নদীর নাব্যতা হারাচ্ছে, মানে নদীগুলো তার জীবন হারিয়ে ফেলে দিচ্ছে, সে কথা এখানে বলা হচ্ছে। এখানে নগরায়ণ বলা হয়েছে, যেমন শহর এলাকার কথা বলছে। ক্রমবর্ধমান জনগোষ্ঠীর আবাস তৈরির জন্য নদী ও খাল ভরাট করে নতুন নগর তৈরি করা হচ্ছে। নগরের নগরকে প্রসারিত করা হচ্ছে। এর ফলে ভূমিরূপের আমূল পরিবর্তন হচ্ছে। তাছাড়াও কলকারখানা ও নগর জীবনের বজ্র মানহীন পয় নিষ্কাশন ব্যবস্থা ভূগর্ভের প্রকৃতি নষ্ট করছে এবং ভূপৃষ্ঠের দূষণ ঘটাচ্ছে। এখানকার যে মূল কাহিনীগুলো হচ্ছে যে, এই নগরায়ণ সৃষ্টি করতে গিয়ে দেখা যাচ্ছে নদী, খাল, পুকুর এগুলো ভরাট করতেছে। ভরাট করে সেখানে বড় বড় বিল্ডিং তৈরি করতেছে। এতে করতে হচ্ছে কি? ভূমির পরিবর্তনটা আমূল পরিবর্তন ঘটতেছে, এবং এই নগরে বিভিন্ন কলকারখানা
সৃষ্টি করতেছে। ওই কলকারখানার বর্জ্য পদার্থগুলো নদীতে গিয়ে ভরাট হয়ে এখানে কি হচ্ছে, ভূমির উপর পরিবর্তন হচ্ছে। তাহলে নগরায়নের কারণেও ভূমির পরিবর্তন হয়। ইটভাটা, ইটভাটার ইট পোড়ানোর কারণে মাটি তার স্বাভাবিক গঠনের বৈশিষ্ট্য হারাচ্ছে, মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে, জমির ফসল ফলানোর অনুপযুক্ত হয়ে পড়ছে। তাছাড়া ইটভাটার ধোঁয়া বায়ু দূষণ ঘটায়। এখানকার বলা হচ্ছে যে আমরা ঘর বাড়ি বিল্ডিং করার জন্য এখানকার মাটি নিয়ে এসে আমরা আগুন দিয়ে পুড়ে কি করি, ইট তৈরি করি। এটার কারণে মাটির গুণাগুণটা নষ্ট হয়ে যাচ্ছে, আর এখান থেকে যে ধোঁয়াটা বের হয়, এই ধোঁয়াটা আমাদের পরিবেশটা নষ্ট করে। তাহলে মাটি যে এক জায়গায় থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে ইট তৈরি করতেছি, এটার কারণে কি হচ্ছে, আমাদের ভূমি ক্ষয় হয়ে যাচ্ছে, সেই কথা বলছে এখানে। শিল্প ও কলকারখানার বর্জ্য, শিল্প ও কলকারখানার বর্জ্য সরাসরি নদী, পুকুর ও খাল বিলে ফেলা হচ্ছে। এর ফলে একাধারে পানি, মাটি দূষিত ও ব্যবহার অযোগ্য হচ্ছে। মাটি ও পানিতে থাকা নানান প্রকার উদ্ভিদ ও প্রাণী ধ্বংস হচ্ছে। এর ফলে বিশেষ এলাকার ভূমিরূপ তার গঠন বৈশিষ্ট্য হারাচ্ছে। উদাহরণ হিসেবে ঢাকার বুড়িগঙ্গা নদীর কথা বলা যায়। এখানে যেটা চিত্র দেখাচ্ছে, এখানে নগরায়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, বা শিল্প বা কলকারখানার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রি চলতেছে, সেখান থেকে মনে হয় পয় নিষ্কাশন এদের ড্রেন দিয়ে আমরা নদীতে বা পুকুরে বা খাল বিলে ফেলানো হচ্ছে। এতে হচ্ছে কি, নদীর পানি, মাটি দূষিত হচ্ছে এবং এগুলো ব্যবহারে অযোগ্য হয়ে পড়তেছে, এবং পানিতে বিভিন্ন ধরনের মাছ থাকে বা বিভিন্ন ধরনের উদ্ভিদ থাকে, সেগুলো কি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। এর ফলে ভূমির উপর কি হচ্ছে, আহ গঠনের বৈশিষ্ট্য হারাচ্ছে এবং তারা ভূমির উপর পরিবর্তন হচ্ছে। যেমন ঢাকাতে বুড়িগঙ্গা নদীটা আছে, এই নদীতে এত বর্জ্য পদার্থ এখানে ফেলানো হয় যে নদীটাই এখন আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে। ভূগর্ভস্থ পানির অতি ও অতিরিক্ত উত্তোলন। এখানে শ্যালো মেশিন আছে, শ্যালো মেশিন এর দ্বারা কি করা হচ্ছে, মাটির নিচ থেকে আমরা পানি উত্তোলন করতেছি। এই উত্তোলনের কারণে আস্তে আস্তে এখানকার ভূমিগুলো নিচ থেকে নামে যাচ্ছে। মাটির নিচ থেকে অতিরিক্ত পানি উত্তোলন ভূমিধসের ঝুঁকি বৃদ্ধি করে। সাধারণত খরা মৌসুমে বৃষ্টিপাতের অভাবে কৃষিকাজের জমিতে সেচ দেওয়ার জন্য ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হয়। বিশ্বের যেসব স্থানে ভূগর্ভে পর্যাপ্ত পানির অভাব রয়েছে, সেসব অঞ্চলে ভূগর্ভস্থ পানি উত্তোলনের জমি শুষ্ক ভূমিতে পরিণত হয়ে যায়। এখানকার যে ৪ লাইনটির বক্তব্য, যে মাটির নিচ থেকে যখন আমরা জমি ধান চাষাবাদ করার জন্য যখন পানি আমরা তুলি, তখন পৃথিবীর কিছু কিছু দেশ আছে, উম, পানি, মাটির নিচে পানি থাকে না, সেগুলো আরো শুকিয়ে যায়। সেগুলো শুকিয়ে গিয়ে সেই এলাকায় মরুভূমির সৃষ্টি হবে। হুম, এই কথা এখানে বলছে। বর্তমানের সময় ভূমির পরিবর্তনের অন্যতম কারণ হলো পরিবেশ দূষণ। বর্তমান সময়ে ভূমির উপর পরিবর্তনের অন্যতম কারণ হলো পরিবেশ দূষণ। বৈশ্বিক উচ্চতা বেড়ে যাওয়া, অর্থাৎ পৃথিবীতে তাপমাত্রা বেড়ে যাওয়ার, আহ, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও গ্রিন হাউস গ্যাস বাড়ছে। কার্বন ডাই অক্সাইড প্রচুর তাপ ধরে রাখতে পারে, ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কোথাও তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধিতে খরা ও অনাবৃষ্টি দেখা দিচ্ছে। উদাহরণ হিসেবে আমাদের দেশের কথা বলা যায়, এখানকার কয়েক বছর যাবৎ বৃষ্টিপাত অনেক কম হচ্ছে। ফলে গ্রীষ্মে প্রচন্ড দাহ সৃষ্টি হচ্ছে, নদী নালা শুকিয়ে যাচ্ছে, যা ভূমির রূপের পরিবর্তন ঘটাতে পারে। এখানকার যে ৫ লাইনের যে বক্তব্য, যে পৃথিবীতে যেভাবে তাপমাত্রা বাড়তেছে, এই তাপমাত্রা বাড়ার কারণটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা করে কি, তাপকে অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারে, উপর দিকে যেতে দেয় না। যখনই পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডটা তাপ ধরে রাখে, তখন এই পৃথিবীর বিভিন্ন জায়গায় শুকিয়ে যায় এবং কি হয়, গ্রিন হাউস গ্যাসও বাড়ছে। আর যখন গ্রিন তাপ, কার্বন ডাই অক্সাইড যখন এক হয়ে যায়, তাপকে ধরে রাখে, এই সময় গ্রিন হাউস গ্যাস আছে একটা, গ্যাসটা বেড়ে যায়। এই গ্যাসটা বেড়ে যাওয়ার কারণে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যখনই বৃদ্ধি পাবে, তখনই কি হবে, তখনই পৃথিবীর তাপমাত্রা বাড়বে, বিভিন্ন খরা দেখা যাবে, জমিতে আবাদ পানি হবে না, বা অনেক কিছু বৃষ্টিপাত হবে না, এরকম। আর বাংলাদেশে আজ থেকে ১৫-২০ বছর আগে যেই পরিমাণে বৃষ্টিপাত হয়েছিল, এখন আর সেই পরিমাণে বৃষ্টিপাত নাই। এর কারণই হচ্ছে যে, আহ, আমাদের কার্বন ডাই অক্সাইড বেশি, গ্রিন হাউস
অত্যন্ত বেশি এবং পৃথিবীর তাপমাত্রা বাড়তেছে এই কারণে। আর প্রচুর পরিমাণে গাছপালা কাটার কারণে হচ্ছে। আর যখনই মনে করেন যে তাপমাত্রা বৃদ্ধি হবে পৃথিবীর বা বাংলাদেশের তাপমাত্রা যখন বৃদ্ধি হবে তখন নদী-নালা শুকিয়ে যাবে এবং এভাবে ভূমিরূপের কি হবে? পরিবর্তন ঘটবে। ৩ নম্বর পর্ব, ভূমিরূপ পরিবর্তনের পানি ও বায়ু প্রবাহের প্রভাব। ভূমিরূপ পরিবর্তনের পানি ও বায়ু প্রবাহের প্রভাব উল্লেখযোগ্য। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে এগুলিও অন্যতম। সমুদ্র স্রোত, পানি, তীব্র প্রবাহ, তীব্র বায়ু প্রবাহ ভূমিরূপের পরিবর্তন ঘটায়। এখানকার মূল কারণ হচ্ছে যে ভূমির যে পরিবর্তনটা হয় সেটা পানির মাধ্যমে হয় এবং বায়ুর মাধ্যমে হয়। দুই মাধ্যমের কারণে ভূমির কি হয়? পরিবর্তন ঘটে। সেই কারণে এখানে বলেছে এবং এগুলো হয় প্রাকৃতিক কারণগুলোর মধ্যে এগুলো হচ্ছে অন্যতম। প্রাকৃতিক কারণ যেটা আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, প্রাকৃতিক কারণগুলোর মধ্যে এই ভূমির এরকম কি হয়? পরিবর্তন ঘটে। যেমন পানির প্রবাহ, তীব্র বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত এগুলো। পানি ও বায়ু প্রবাহের কিভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। ভূমিরূপ পরিবর্তনের পানি ও বায়ুর প্রবাহের প্রভাবটা পর্যবেক্ষণ করে। এখানে দেখা যাচ্ছে বাস্তবে যদি আমরা সিনেমায় দেখি দেখা যাবে যে সামুদ্রিক ঝড়, জলোচ্ছ্বাস, মরুঝড়, পাহাড়ি ঢল এমন দুর্ঘটনা থেকেও আমরা অনেক কিছু চিন্তা করতে পারি। এইগুলোর কারণে কি হতে পারে? ভূমির পরিবর্তন হতে পারে। এখানে সেই কথা বলা হয়েছে। সারসংক্ষেপ, পানি ও বায়ু প্রবাহজনিত বিভিন্ন প্রাকৃতিক ঘটনায় ভূমিরূপের পরিবর্তন হয়। অতিবৃষ্টি, বন্যার তীব্র স্রোত, পাহাড়ি ঢল, সামুদ্রিক জলোচ্ছ্বাসে ভূমিরূপের পরিবর্তন ঘটে। মরু অঞ্চলে তীব্র বায়ুপ্রবাহের ফলে ধূলি ও বালু ঝড় হয়েও ভূমিরূপের পরিবর্তন হয়। এখানকার ২ লাইনের কথা হচ্ছে যে পানি এবং বায়ুর কারণে কি হয়? ভূমির পরিবর্তন হয়, ভূমির পরিবর্তন ঘটে। বা যেমন অতি বৃষ্টি হয় বা অতি বন্যা হয় বা এটার কারণে কি হয়? পানি অতিবৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে ঢলে পড়ে যায়, ভেঙে যায়। তখন কি হয়ে যায়? এগুলো ভূমির কি হয়ে যায়? পরিবর্তন ঘটে। আবার মরু অঞ্চলে তীব্র যখন বায়ু প্রবাহ সৃষ্টি হয়, মরুভূমির যে বালুগুলো আছে বালুগুলি উড়িয়ে গিয়ে আরেক জায়গায় কি বড় বড় বালুর পাহাড়ের সৃষ্টি হয়। এভাবে কি হয়? ভূমির পরিবর্তন ঘটে। এখানে সেই কথা বলা হয়েছে। ভূমিরূপের পরিবর্তনে পানি ও বায়ুর প্রভাব সম্পর্কে আরও কিছু জানি। বলছে পানি এবং বায়ুর কারণে কী কী ভূমিরূপের পরিবর্তনটা হয়, ভূমির পরিবর্তন হয় বা মাটির পরিবর্তন হয় সে সম্পর্কে এখানে বলা হয়েছে। পানি প্রবাহ, কখনো কখনো অতিবৃষ্টি, বন্যা ও পাহাড়ি ঢলে পানির তীব্র প্রবাহের কারণে ভূমি ক্ষয় হয়। এর ফলেও ভূমিরূপের পরিবর্তন হয়। বাংলাদেশে পাহাড়ি এলাকায় পাহাড় কেটে বাড়িঘর নির্মাণের ফলে পাহাড়ের মাটি দুর্বল হয়ে পড়ে। ফলে পাহাড়ি ঢলে প্রতি বছরই ভূমিধস ঘটনা ঘটে। অর্থাৎ এখানকার যে ৫ লাইনের বক্তব্য যে অতি যখন বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি পাহাড়ের উপর দিয়ে পানি আস্তে আস্তে গড়িয়ে নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার কারণে পাহাড়ের মাটিগুলা ক্ষয় হয়ে থাকবে। এই ক্ষয় হওয়ার কারণে কি হয়? ভূমির পরিবর্তন হয় এবং বাংলাদেশের যে পাহাড়গুলা এলাকায় আছে, কিছু কিছু পাহাড় আছে ওগুলো কাটানো হয়, কেটে ঘরবাড়ি তৈরি করা হয়। এই পাহাড়ের মাটি কাটার কারণে ওখানে গর্ত সৃষ্টি হয়। এই গর্তর কারণে কি হয়ে যায়? মাটি দুর্বল হয়ে ওই গর্ততে অন্য মাটি এসে কি হয়ে যায়? পূরণ হয়। এভাবে পাহাড়ের মাটির ভূমির পরিবর্তন হয় বা মাটির পরিবর্তন হয় পাহাড়ি এলাকায়। এই ক্ষেত্রে হয় কি? ভূমির ধস ঘটে। ভূমির ধস মানে ভূমির এক জায়গা থেকে মাটি আরেক জায়গায় চলে যায়। এই চিত্রে দেখা যাচ্ছে যে অতিবৃষ্টির কারণে পাহাড় থেকে কি হচ্ছে? পানি গড়ে গড়ে এই পাহাড়ের এক সাইড দিয়ে নিচের দিকে যাচ্ছে। এই বৃষ্টির সঙ্গে পাহাড়ের কিছু মাটিও পানির সঙ্গে চলে যাচ্ছে নিচের দিকে। তো এইভাবে কি হচ্ছে? পাহাড় ক্ষয় হয়ে যাচ্ছে, মাটিগুলো ক্ষয় হয়ে যাচ্ছে। নদী ও সমুদ্রের স্রোত, নদী, সমুদ্রের পানির তীব্র স্রোত, পানি প্রবাহের ভূপৃষ্ঠের ত্বক ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং পরিবর্তিত হয়ে নতুন ভূমিরূপ সৃষ্টি করে। পানির তীব্র স্রোত বা প্রবাহে নদী বা সমুদ্র তীরবর্তী অঞ্চলের ভূমিধস বা ভাঙন দেখা দেয়। বাংলাদেশের
বর্ষাকালে পদ্মা ও যমুনা নদীর ভাঙনে প্রতি বছর অনেক এলাকায় নদীগর্ভে বিলীন হয়ে যায়। সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাসের ভূমিরূপের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখানকার যে ৭ লাইনের যে বক্তব্য, দেখা যাচ্ছে যে যখন এরকম সমুদ্রতে তীব্র ঝড় ওঠে বা তীব্র স্রোত হয় বা পানির স্রোত যখন হয়, তখন হয় কি ভূপৃষ্ঠে কি হয়, ত্বকের কি ক্ষয়প্রাপ্ত হয়। ভূপৃষ্ঠ ত্বক মানে কি, মাটির উপরে যে অংশটা থাকে বালু টালু, এগুলো ক্ষয় হতে থাকে। এক জায়গার বালু আরেক জায়গায় ঢেউয়ের কারণে নিয়ে চলে যায়। এতে হয় কি, ভূমির কি হয়ে যায়, ভূমির পরিবর্তন হয়। যেমন বাংলাদেশে দেখা যায় যে বর্ষাকালে পদ্মা ও যমুনা নদীর যখন ভাঙন হয়, দুই সাইডে ভাঙন যখন হয়, এক এলাকায় ভেঙে গিয়ে আরেক এলাকায় চর জাগে, অর্থাৎ চরের সৃষ্টি হয়, উঁচু হয়ে থাকে। এটা কী কারণে হচ্ছে? সমুদ্রের ঢেউয়ের কারণে হচ্ছে বা নদীর অতি স্রোতের কারণে হচ্ছে। তাহলে এগুলোর কারণেও, নদী ও সমুদ্রের স্রোতের কারণে কি হয়ে যায়, ভূমির পরিবর্তন ঘটে। বায়ু প্রবাহ। মরু অঞ্চলে প্রচণ্ড সূর্যতাপে বায়ু উষ্ণ বা গরম ও শুষ্ক থাকে। মরু অঞ্চলে বৃষ্টিপাত হয় না বললেই চলে। এইসব অঞ্চলে তীব্র বায়ু প্রবাহের ফলে ধূলি এবং বালু ঝড় হয়। এতে বাতাসে ধূলিকণা বালুকণা সরিয়ে গিয়ে দূরে অন্য জায়গায় জমা হয়ে দীর্ঘ উঁচু উঁচু বিস্তৃত ধূলাবালি স্তূপ তৈরি করে। এগুলিকে ব্যালি বালিয়াড়ি বলে বালিয়াড়ি বলে। অর্থাৎ এখানে বলছে মরু অঞ্চলে সূর্যের প্রচণ্ড তাপ থাকে, তাপের কারণে এই এলাকায় কি হয়, গরম হয়। এই গরম হওয়ার কারণে এই এলাকায় কিন্তু বৃষ্টিপাত হয় না, খুবই কম বৃষ্টিপাত হয়। এর ফলে এই এলাকায় যখন তীব্র ঝড় বা বায়ু প্রবাহ হয়, যেমন বাতাস প্রবাহ হয় বেশি করে বা বায়ু প্রবাহ হয়, তখন ধূলিকণা বালু এগুলো উড়ে গিয়ে আরেক এলাকায় কি হয়, বালুরই একটা পাহাড় সৃষ্টি হয় বা বালুর একটু উঁচু হয়ে থাকে। তাহলে এতে হয় কি, এই বাতাসের কারণে বা বায়ু প্রবাহের কারণে মরু অঞ্চলেও ভূমির কি হয়, ভূমির পরিবর্তন ঘটে, সেই কথা বলছে। এক জায়গায় গিয়ে উঁচু উঁচু হয়, আরেক জায়গায় বাতাসে গিয়ে ওই জায়গাটা নিচু হয়ে যায়। এই যে এক জায়গায় উঁচু হয়ে স্তূপ সৃষ্টি করলো পাহাড়ের মতো, এইগুলোকে বলা হয় বালিয়া বালিয়ারি বলে বালিয়ারি, অর্থাৎ বালুরই একটা স্তূপ বা বালুরই একটা বড় জায়গা। ৪ নম্বর, মানব সৃষ্টির কারণে ভূমিরূপের পরিবর্তন রোধ ও পরিবেশের সংরক্ষণের উপায়। অর্থাৎ এখানে বলছে মানুষের কারণে ভূমির কীরকম পরিবর্তন হয়, আর সেটা যদি পরিবর্তন হয় সে কীভাবে রোধ করা যায়, সেটা যেন ভূমি যেন ক্ষয় না হয় বা ভূমির রূপটা যেন পরিবর্তন না হয়, সেটা কীভাবে রোধ করা যায় সেই ব্যাপারে এখানে আলোচনা করা হচ্ছে। ইতিমধ্যে জেনেছি ভূমিরূপ পরিবর্তনের মানব সৃষ্ট প্রাথমিক কারণগুলি হলো কৃষিকাজ ও খাদ্য উৎপাদনের জন্য বন উজাড় ও নগরায়ন। ভূমিরূপ পরিবর্তনের ফলে সারা বিশ্বের পরিবেশ, বাস্তুতন্ত্র, জলবায়ু পরিবর্তিত হওয়ায় চরম ভাবাপন্ন পরিবেশ সৃষ্টি হচ্ছে। এর ফলে বন্যা, খরা, প্রচণ্ড শীত, ঝড়, জলোচ্ছ্বাস, দাবানলের মধ্যে দুর্যোগ দেখা দিচ্ছে। এই জন্য আমাদের ভূমির পরিবর্তন রোধ করে এর সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করতে হবে। ভূমি বা পরিবেশকে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়া থেকে রক্ষা করে এদের প্রাকৃতিক বৈশিষ্ট্য পুনরায় ফিরিয়ে আনার প্রক্রিয়া হলো ভূমি ও পরিবেশের সংরক্ষণ। এখানকার যে মূল কথা বলতেছে যে এরকম, যে আমরা এর আগে জেনেছি মানুষের দ্বারা কী কী ভূমির পরিবর্তনটা হয়। যেমন কৃষিকাজ করলে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে কী কারণে হয়, ভূমির পরিবর্তনটা হয়। আবার যদি বন উজাড় করে দেই, নগরায়ন যদি করি, বন উজাড় করে দিয়ে যদি ওখানকার আমরা মাটি নিয়ে অন্য জায়গায় যাই, অথবা আমরা যদি ইট দিয়ে যদি নগরায়ন করি, মাটি থেকে কি হয়, মাটি পুড়ে ইট হয়, ইট দিয়ে যদি আমরা ঢাকা শহরে বিভিন্ন শহরে যদি বড় বড় বিল্ডিং তৈরি করি, তাহলে এক জায়গায় কি মাটির কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এইরকম সারা বিশ্বে এইভাবে যদি সবাই এরকম করতে থাকে, এক সময় দেখা যাবে যে আমাদের যে জলবায়ুর যে পরিবর্তনটা, সেই জলবায়ুটা পরিবর্তন হবে। যেখানে ঠান্ডা সেখানে শীত হবে, যেখানে শীত সেখানে ঠান্ডা হবে। এর ফলে কি হবে, মানুষের কারণে যদি এরকম আমরা করি, তাহলে বন্যা হবে, খরা হবে, শীত হবে, ঝড় হবে, এগুলো প্রচুর পরিমাণে দেখা দিবে। এই জন্য আমাদের মানব জাতি এই পৃথিবীর বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাবে।
এই কষ্ট করা যেন না হয় সেই কারণে আমাদের কী করতে হবে, আমার ভূমি ক্ষয় রোধ করতে হবে, অর্থাৎ ভূমি যেন পরিবর্তন না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, এই ধ্বংস থেকে আমাদেরকে মানুষদেরকে রক্ষা করতে হবে এবং রক্ষা করে পুনরায় আগের মতোই ভূমির পরিবেশ নিয়ে আসতে হবে, বেশি করে গাছ লাগাতে হবে, সেই কথাই এখানে বলছে। কিভাবে মানবসৃষ্ট ভূমিরূপ পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণ করা যায়? এখানকার কথা হচ্ছে যে মানুষ কিভাবে ভূমির যে পরিবর্তনটা হয় সেটা কীভাবে আমরা রক্ষা করবো, যতক্ষণ ভূমির পরিবর্তন না হয়, পরিবেশ সংরক্ষণ করা যায় পরিবেশে। তো মানবসৃষ্ট ভূমিরূপ পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণের উপায় চিহ্নিত করো। মানব সৃষ্টির কারণে ভূমিরূপ পরিবর্তন হচ্ছে এমন 3টি ঘটনা উল্লেখ করে আমরা বাস্তবে অথবা ছবি কিংবা ভিডিওতে দেখেছি। হ্যাঁ, তাহলে আমাদের কী করতে হবে, ভূমি পরিবর্তনের ঘটনা প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণের উপায়। তাহলে আমাদের এখানে লিখতে হবে ভূমি পরিবর্তন কী কী ঘটনা, যেমন নদী থেকে অনেকে বালু তোলে, বালু তোলার কারণে কি ভূমি পরিবর্তন হয়। অনেক সময় পাহাড়ি কেটে কী করে ঘরবাড়ি তৈরি, পাহাড়ি ভূমি ক্ষয় হচ্ছে, কী কারণে ক্ষয় হচ্ছে, সে কীভাবে রোধ করবো, এগুলো এখানে তোমরা ভালোভাবে নিজের চিন্তায় তুমি পড়বা, অত যে নোট আছে নোট দেখে পড়বা। এই সারের সংক্ষেপটা এখানে দিচ্ছে এইভাবে দেখেন। বন ধ্বংস বন্ধ করা, আমরা বন ধ্বংস করব না, বেশি করে গাছ লাগাবো। তৃণভূমি ও জলাধার সৃষ্টি, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ন, নদী সংরক্ষণ ইত্যাদি আমাদের ভূমিরূপ পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রকৃতিকে ভালোবেসে একটু সচেতন আর দায়িত্ববান হলে ভূমিরূপ পরিবর্তন রোধ ও সংরক্ষণ করা সম্ভব। এই 3 লাইনের মূল বক্তব্য হচ্ছে যে আমাদেরকে অবশ্যই বন গাছপালা এগুলো ধ্বংস করা যাবে না। তৃণভূমি যেগুলো আছে, যেখানে ওই ঘাস লতা পাতা জন্মায় ঘাস, সেগুলোকে পরিকল্পিতভাবে সাজাতে হবে, পরিকল্পিতভাবে বজ্র নিষ্কাশন যেখানে আছে নির্দিষ্ট জায়গায় ফেলাতে হবে ময়লা, আর নগরায়ন করতে হবে নির্দিষ্টভাবে এবং বিজ্ঞানসম্মতভাবে, আর নদী সংরক্ষণ করতে হবে যাতে ভূমির পরিবর্তন না হয়। এগুলো যদি আমরা সুন্দরভাবে করতে পারি তাহলে আমরা আমাদের পৃথিবীতে পরিবেশকে আমরা সুন্দরভাবে রক্ষা করতে পারবো এবং আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো। এইখানে যেটা বলছে যে মানবসৃষ্ট ভূমিরূপ পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণের উপায় সম্পর্কে আরও কিছু জানি। এখানে 1 নম্বর পয়েন্টটা দিছে কি, যে প্রতি বছর বন্যা, পাহাড়ি ঢল, ভূমিক্ষয়, ভূমিরূপ পরিবর্তনের অন্যতম কারণ। বন ধ্বংস বন্ধ করে বেশি বেশি গাছ লাগালে মাটির গঠন শক্ত হয় ও ভূমিক্ষয় রোধ হয়। মাটিতে পানি ধরে রাখার জন্য তৃণভূমি সৃষ্টি করা যায়। কৃত্রিম পুকুর বা জলাধার তৈরি করে বৃষ্টির পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে পানি সেচের মাধ্যমে জমি চাষ করা যায়। এতে কি হয়, ভূগর্ভে পানি ব্যবহার কম হয়। এখানকার যে কথাটা বলছে 1 নম্বর পয়েন্টে, এখানে 1 নম্বর পয়েন্টে বলছে যে প্রতি বছর যে আমরা বন্যা হয়, পাহাড়ি ঢল হয়, জলোচ্ছ্বাস হয়, এগুলো কী হয়, এদের কারণে নদী ভাঙনের কারণে ভূমি ক্ষয় হয়, অর্থাৎ মাটি ক্ষয় হয়ে যায়, যে জায়গাটা উঁচু আছে সেই জায়গাটা ক্ষয় হয়ে নিচু হয়ে যায়। এই যে ভূমিটা ক্ষয় হচ্ছে, এই ভূমি ক্ষয়ের কারণেই কিন্তু ভূমিরূপের পরিবর্তন হয় এবং এটা হচ্ছে সবচেয়ে অন্যতম কারণ। তাছাড়া আমাদের কী করতে হবে, যেন ভূমি ক্ষয়টা না হয়, আমাদের সেখানে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। এতে হবে কি, গাছের শিকড়টা মাটির সাথে শক্ত হয়ে থাকবে এবং মাটিটা ক্ষয় কম হবে। এই কারণে মাটিতে বেশি পরিমাণে পানি যেন ধরে রাখা পারে, সেই কারণে বেশি করে তৃণভূমি কী করতে হবে, সৃষ্টি করা যায়। আর পুকুরে কৃত্রিম পুকুর বা জলাধার আমরা কী করে তৈরি করব, যাতে শুষ্ক মৌসুমে এই পুকুর থেকে যেন আমরা পানি নিয়ে জমি চাষ করতে পারি। এতে হবে কি, গভীর নলকূপ বসিয়ে বা টিউবওয়েল বসে যেন নিচ থেকে পানি তোলা না লাগে। এখানকার মূল বক্তব্য হচ্ছে এটাই। এখানে 2 নম্বর পয়েন্টটা বলছে, 2 নম্বর পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ। দেখেন, অপরিকল্পিত উপায়ে বাঁধ, ব্রিজ, কালভার্ট নির্মাণ, নদী খনন, নদী থেকে অত্যধিক বালু উত্তোলন, জলাভূমি ভরাট বন্ধ করতে হবে। নদী ভরাট ও পাহাড়ি ধ্বংস হতে নগরায়ন বন্ধ করতে হবে। নদী বাঁচাতে হবে, এই জন্য প্রয়োজনে আইন প্রয়োগ করতে হবে। কৃষি জমি নষ্ট করে বা পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণ, নগরায়ন, কলকারখানা তৈরি বন্ধ করলে ভূমি সংরক্ষণ করা সম্ভব হবে।
এখানকার 4 লাইনের মূল বক্তব্য হচ্ছে এরকম যে আমরা কখনোই অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করব না, তারপর ব্রিজ নির্মাণ করব না, কালভার্ট নির্মাণ করব না, আর নদী মানে অপরিকল্পিতভাবে খনন করব না, আবার নদী থেকে বেশি পরিমাণে বালু উত্তোলন করব না। যদি এইগুলো উত্তোলন করি তাহলে আমাদের কি হবে, জলাভূমি, নদী এগুলো ভরাট হয়ে যাবে, এগুলো কি হয়ে যাবে, গর্ত হয়ে যাবে, অন্য এলাকার মাটি ধসে আসে নদীতে পড়ে যাবে। এতে হয়ে যাবে কি, এই জলাভূমিগুলো বন্ধ হয়ে যাবে, যেগুলোতে পানি চলাচল হয় সেটা বন্ধ হয়ে যাবে, এটা যেন না হয়। তাছাড়াও আমাদেরকে নদী ভরাট ও পাহাড়ি ধস করে আমরা কি করব, নগরায়ণ বন্ধ করতে হবে। অনেক সময় দেখা আছে যে নদী কি করে, নদীকে মাটি দিয়ে পূরণ করে করে সেখানে ঘর বাড়ি তৈরি করে, আবার পাহাড়ি এলাকায় কাটে সেখানে পাহাড়ের মাটিতে ঘর বাড়ি তৈরি করে বা পাহাড়ের উপর ঘর বাড়ি তৈরি করে, এগুলো বন্ধ করতে হবে। এগুলো যদি বন্ধ করি তাহলে আমরা কি হবে, নদী বাঁচাতে পারবো, আমরা নদীকে বাঁচাতে পারবো। এই জন্য নদীকে বাঁচাতে গেলে আমাদের কী করতে হবে, আইন প্রয়োগ করতে হবে। কৃষি জমি নষ্ট, অনেকে কৃষি জমি নষ্ট করে অথবা পাহাড় থেকে মাটি কেটে ঘর বাড়ি তৈরি করে ইট এগুলো তৈরি করে, এতে করে কলকারখানা করার কারণে নগরায়ণ গঠন হয়। এই নগরায়ণটা যেন না হয়, বড় বড় বিল্ডিং যেন না হয়, এগুলো বন্ধ করতে হবে। এগুলো যদি বন্ধ করি তাহলে ভূমি সংরক্ষণ করা যাবে। আর যদি বন্ধ না করি তাহলে পাহাড় কেটে মাটিগুলোতে ইট তৈরি করবে, কৃষি জমি মাটিতে ইট তৈরি করবে, এতে হবে কৃষি জমিগুলো নষ্ট হয়ে যাবে, পাহাড়ের ভূমি ক্ষয়গুলো হয়ে যাবে। এতে কি হবে, ভূমির পরিবর্তন হবে, এগুলো আমাদের রোধ করতে হবে। এখানে 3 নম্বর যে পয়েন্টটা বলছে, 3 নম্বর পয়েন্টটা বলছে সংবাদপত্র, টিভি, ম্যাগাজিন, সামাজিক যোগাযোগ মাধ্যম ভূমি সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার করা যেতে পারে। এ বিষয়ে বিজ্ঞাপন, প্রবন্ধ প্রকাশ করে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায়। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভূমি সংরক্ষণের গুরুত্ব উল্লেখ করে ভূমিকাভিনয়, পোস্টার তৈরি করে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশের প্রতি মমত্ববোধ তৈরির উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। পাঠ্যপুস্তকে এ বিষয় যুক্ত করলে সুফল পাওয়া যায়। এখানকার যে 4 লাইনের বক্তব্য হচ্ছে যে এই ভূমি ক্ষয়টা যেন না করা যায়, সেই কারণে ভূমি ক্ষয়ের যে আইন, ভূমি ক্ষয়টা কী কী কারণে হয়, মানে কী কী কারণে ভূমি ক্ষয়টা হয় না, এগুলো যদি আমরা সংবাদপত্র, ম্যাগাজিন, বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে, যদি বিজ্ঞাপনের মাধ্যমে বা বিভিন্ন অভিনয়ের মাধ্যমে যদি জনগণকে আমরা তুলে দেখাই যে এই কাজগুলো করলে যেমন গাছ বেশি করে কাটা যাবে না, পাহাড়ি মাটি কাটা যাবে না, কৃষি জমি নষ্ট করা যাবে না, এরকম যদি করা হয়, সংবাদপত্র, টেলিভিশনের মাধ্যমে যদি বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করা হয়, তাহলে কি হবে, আমাদের ভূমি ক্ষয়টা রোধ করা যাবে। ভূমি ক্ষয়টা কী করা যাবে, রোধ করা যাবে। মানুষ সচেতন হবে, তখন ভূমি ক্ষয়টা আর করবে না, অর্থাৎ ভূমির পরিবর্তন আর হবে না, যেগুলো মানুষের দ্বারা কি হয়, ভূমি ক্ষয়টা হয়। আমাদের আগামী প্রজন্মের জন্য এই পৃথিবীকে নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। এই জন্য ভূমিরূপের পরিবর্তন রোধ ও ভূমি সংরক্ষণে সকলের যত্নশীল ও সচেতন হওয়া প্রয়োজন। এসো প্রকৃতিকে ভালোবেসে এর অবদান ও গুরুত্ব উপলব্ধি করে পরিবেশ সংরক্ষণে আমরা সবাই সচেষ্ট হই। এখানকার 4 লাইনের বক্তব্য হচ্ছে, আমি আবার পড়ি জিনিসটা, আমাদের আগামী প্রজন্মের জন্য এই পৃথিবীকে নিরাপদ ও বাসযোগ্য গড়ে তুলতে হবে। এই জন্য ভূমির রূপের পরিবর্তন রোধ ও ভূমি সংরক্ষণ সকলের যত্নশীল ও সচেতন হওয়া প্রয়োজন। এসব প্রকৃতিতে প্রকৃতিকে ভালোবেসে এর অবদান গুরুত্ব উপলব্ধি করে পরিবেশ সংরক্ষণে আমরা সবাই সচেতন হই। অর্থাৎ এই পৃথিবীতে যদি আমরা বসবাস করি, আমার যে প্রজন্ম আসবে, আমার সন্তান, তার সন্তান, তার সন্তান যে আসবে, তারা যেন সুন্দরভাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারে, সেই জন্য আমাদের কী করতে হবে, ভূমির যে পরিবর্তন হচ্ছে ভূমি ক্ষয়ের মাধ্যমে, সেই ভূমি ক্ষয়টা রোধ করতে হবে। এটা যদি আমি সচেতন করি তাহলে ভবিষ্যতে আমাদের প্রজন্মগুলো এই পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করতে পারবে এবং ভালোভাবে থাকতে পারবে। এখানে বলছে কাজ, সচেতনামূলক পোস্টার তৈরি ও প্রদর্শন। আমরা সচেতনামূলক পোস্টার তৈরি করব। নিচে ধারণার চিত্র বড় করে পোস্টারে একে উপস্থাপন করবে। এখানে যে একটা ছক দেওয়া আছে যে মানবসৃষ্ট ভূমিরূপ পরিবর্তনের রোধ করেনি, অর্থাৎ মানুষের দ্বারা যেগুলো ভূমি ক্ষয় হয়,
সেগুলো আমরা কীভাবে রোধ করব, সেটা এভাবে সাইডে আমরা নোট করে আমরা নিজের বুদ্ধিতে আমরা লিখব। তোমরা এগুলো নোট থেকে একটু হেল্প নিও, তাহলে আরও সুন্দর হবে। এখানকার শখে বলছে যে মানব সৃষ্টির ভূমিরূপ পরিবর্তনের রোধে করণীয়, অর্থাৎ ভূমি যেন ক্ষয় না হয়, ভূমির যেন পরিবর্তন না হয়, সেই সেটা সেটাকে আমরা কি করলে এটা হবে না, রোধটা করা যাবে, ক্ষয়টা হবে না, সেগুলো এখানে আমরা ৮টা পয়েন্ট আছে, ৮টা পয়েন্ট নিজের বুদ্ধিতে লিখব। তো আজকে এই পর্যন্তই এই অধ্যায়, আমাদের এই অধ্যায়টা শেষ। আমরা পরবর্তী অধ্যায়ে যখন যাব তখন আমরা পড়ব ৯ অধ্যায়ে যাব। পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করব। আল্লাহ হাফেজ।